শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনিয়া আফরোজ। সিলেটের জয়ন্তাপুরে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি বেড়েছে জকিগঞ্জ ও কোম্পানিগঞ্জে নির্মাঞ্চলে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল যুক্ত হচ্ছেন। আমিনুল, সিলেটের বন্যা পরিস্থিতির এখন কি খবরাখবর রয়েছে আপনার কাছে জানাবেন? এই মুহূর্তে আসলে সিলেটের সবগুলো নদী এবং শাখা নদী পানির বিপদসীমা ছুঁই করছে। এখানকার পানির যে উচ্চতা, যদিও আসলে আজকে বৃষ্টি নেই এবং আজকে না শুধুমাত্র গতকালকে বিকেল থেকে আসলে বৃষ্টির দেখা মিলছে না এবং এ কারণে কিছুটা পানি কমছে। আমি যদি আপনাদেরকে নদীগুলো দেখাই, এই মুহূর্তে আমরা রয়েছি সুরমা নদীর তীরবর্তী এলাকায়। এটি সিলেট পয়েন্ট, অর্থাৎ সিলেট পয়েন্টের যে সুরমা নদীর যে আজকের পানির উচ্চতা, যেটি পানি বিপদসীমার যে রিডিং মাপা হয়, অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যে তথ্য আমাদেরকে জানানো হচ্ছে, বিপদসীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এই সুরমা নদীর পানি। তবে অমলশীদ এবং অমলশীদ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে। পাশাপাশি ছাতকেও কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরকম সীমান্ত ঘেঁষা নদীগুলোর পানি কমলেও চাপ বেড়েছে কিন্তু কুশিয়ারা এবং সুরমা নদীতে এবং ভাটি অঞ্চলে। বিশেষ করে আপনারা জানেন যে সিলেটের নিকটবর্তী যে জেলাটি রয়েছে সুনামগঞ্জের ছাতক এলাকায় কিন্তু পানি বাড়ছে। পাশাপাশি জকিগঞ্জ উপজেলা, সিলেটের জকিগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলে পানি বাড়ছে এবং গতকাল যেসব এলাকাগুলোতে পানি ছিল সেসব এলাকা থেকে অনেকে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছেন। তবে এখনো পর্যন্ত কিছুটা ভয় রয়েছে, যেহেতু থেকেই ভারী বৃষ্টিপাতের একটি খবর পাওয়া যাচ্ছে, যেটি আসলে ভারতের অংশে হচ্ছে এবং ভারতের অংশে বৃষ্টিপাত হলে কিন্তু এই ঢলের পরিমাণটা বাড়ে এবং এই ঢলের পরিমাণ বাড়লেই এই এলাকায় কিন্তু বন্যা পরিস্থিতি আবার নতুন করে দেখা দিতে পারে, এই একটি শঙ্কা রয়েছে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে প্রস্তুতি রাখা হয়েছে, জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমাদেরকে জানিয়েছেন, গতকালও তিনি খাবার বিতরণ করেছেন, আজকেও অনেক জায়গাতে তিনি পরিদর্শন করেছেন। পাশাপাশি অনেকগুলো আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে। যদি আসলে এই বন্যা পরিস্থিতির আবার অবনতি ঘটে, তাহলে কিন্তু সেসব আশ্রয় কেন্দ্রে যেসব নিম্নাঞ্চলের মানুষ রয়েছেন যারা পানিবন্দী, তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য তারা ব্যবস্থা রেখেছেন। একটি উল্লেখযোগ্য খবর আপনাদেরকে জানিয়ে দিতে চাই, এটি হচ্ছে সিলেটের যে পর্যটন স্পটগুলো রয়েছে, ইতিমধ্যে সবগুলো পর্যটন স্পটকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কেননা এই বন্যা পরবর্তী অবস্থা দেখে আসলে এই পর্যটন স্পটগুলোকে আবার খুলে দেওয়া হবে। কেননা এখানে অনেক এলাকা থেকে পর্যটকরা আসেন, তাদের বিপদের একটি শঙ্কা থেকে যায়। তো সেই কারণে আসলে পর্যটক যারা রয়েছেন তারা যাতে এখন নতুন করে সিলেটে ভ্রমণ না করেন, সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই প্রস্তুতি নেওয়া হয়েছে এবং তাদেরকে সতর্ক করা হয়েছে। তো এই ছিল আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ ফিরে যাচ্ছে স্টুডিওতে। আমিনুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আমিনুল। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি এবং পরবর্তী ত্রাণ ও পুনর্বাসন নিয়ে সবশেষ তথ্য জানাতে বাগেরহাট থেকে এস সোহান ও খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নুর ইসলাম রকি। আমরা প্রথমে যাচ্ছি সোহানের কাছে। সোহান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। ঘূর্ণিঝড়ে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়টি অবশ্যই জানাবেন, সেই সাথে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাবেন আমাদের। লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন ঘূর্ণিঝড়ের ফলে সৃষ্ট যে জলোচ্ছ্বাস, এই জলোচ্ছ্বাসে পুরো বাগেরহাট সহ সুন্দরবন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছিল। আর সুন্দরবন যে প্লাবিত হয়েছিল তার ফলে সুন্দরবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুন্দরবনের বন বিভাগের নানা রকম অবকাঠামো এবং সুন্দরবনের বন্যপ্রাণীদের ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় রিমাল যে থেমে যায় সোমবার রাতে, এরপর থেকে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু সুন্দরবন থেকে অন্তত 100টি বন্যপ্রাণীর মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। এর মধ্যে 96টি হরিণ এবং 4টি বন্য শূকর রয়েছে। এছাড়া 17টি জীবিত হরিণ এবং 1টি জীবিত অজাগর উদ্ধার করে বনে অবমুক্ত করেছে সুন্দরবন বন বিভাগ। এছাড়া সুন্দরবনের অভ্যন্তরে বন বিভাগের যে অফিস রয়েছে, এরপরে
বন বিভাগের যে টহল ফাঁড়ি রয়েছে, বন বিভাগের বিভিন্ন ট্রলার রয়েছে, এইগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন খুলনা অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দে। এছাড়া আমরা যদি বাগেরহাটের ক্ষয়ক্ষতির বিষয়ে বলি, বাগেরহাটেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাগেরহাটে অন্তত 12 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, 35,000 মৎস্য ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 45,000 ঘর বাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। লিনিয়া, এবার যদি আমরা একটু এই দুর্গত মানুষদের যে সাহায্য সহযোগিতা সেই দিকে আসি, তাহলে আমরা বলবো যে জেলা প্রশাসন এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা কিন্তু মোটামুটি কম বেশি সাহায্য সহযোগিতা করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনকে 335 মেট্রিক টন চাল এবং 19 লক্ষ টাকা প্রদান করা হয়েছে এবং গোখাদ্যের জন্য 10 লক্ষ টাকা প্রদান করা হয়েছে। এছাড়া কিছু শিল্প গ্রুপও কিন্তু বাগেরহাটে সাহায্য সহযোগিতা করেছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে ঘূর্ণিঝড় রিমালের সাহায্য সহযোগিতার সর্বশেষ খবর। আমরা এখন চলে যাব বাগেরহাটের পার্শ্ববর্তী জেলা খুলনায়। সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নূর ইসলাম রকি। রকি, আমাদেরকে জানাবেন খুলনার পরিস্থিতি। ধন্যবাদ সোহান। খুলনায় রিমেলের ঘূর্ণিঝড়ের যে তাণ্ডব সেটা কিন্তু আপনারা জানেন। আমি ইতিমধ্যে জানিয়েছি যে খুলনা জেলার 4টি উপজেলা দিয়ে কিন্তু রিমেলের তাণ্ডবটা গিয়েছে এবং এই 4টি উপজেলার পাশ দিয়ে যে নদীগুলো আছে এই নদীগুলোতে 46টি পয়েন্ট থেকে কিন্তু পানি প্রবেশ করেছে এবং খুলনা জেলার সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাইকগাছা উপজেলার একটি গ্রাম। এই গ্রামে আমরা এখন অবস্থান করছি। আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে এই যে গ্রামটি, এই গ্রামের পাশে কিন্তু ভদ্রা নদী এবং ভদ্রা নদী এর পাশে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধটি ভেঙে কিন্তু এখানকার 12টি গ্রাম সহ আপনার 15,000 মানুষ আছে পানিবন্দী। এটা হচ্ছে পাইকগাছা উপজেলার দেলুটি এলাকা বলে এখানকার পরিচিত। আজকে সকালে এখানে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান উনি পরিদর্শনে এসেছেন। আপনারা সুধী দর্শক দেখতে পাচ্ছেন যে উনি ইতিমধ্যে এই এলাকা পরিদর্শন করছেন এবং উনি সাংবাদিকদের সাথে এই পরবর্তীতে কিভাবে এটার কাজ করা যায় এবং বেড়িবাঁধ কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে কথা বলবেন। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে দর্শক, যে সকাল থেকে কিন্তু আমরা এখানে দেখেছি যে যেহেতু ভাটি চলছে, ভাটির কারণে কিন্তু এই এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা এখানে অবস্থান করছে এবং সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছে এনাদের উদ্যোগে কিন্তু বেড়িবাঁধটি আসলে সংস্কার করার কাজ চলছে। আমরা দেখছি একাধিক ভেপু দিয়ে আসলে এখানকার বালি বস্তা দিয়ে এই ভদ্রা নদীর পাড়ের যেই ইয়েটা আছে সেটা আপনার বেড়িবাঁধ করার নির্মাণ করার সংস্কার করার চেষ্টা করছে। সুধী দর্শক, আমরা আরেকটু বলে রাখি যে এই এলাকাটা কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এখানকার কিন্তু প্রায় 12,000 মানুষ, 12টি গ্রামের প্রায় 15,000 মানুষ কিন্তু পানিবন্দী আছে। আমরা এখন আরেকটু বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে এই উপজেলার স্থানীয় বাসিন্দারা আমাদের বলেছে যে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ বা সহযোগিতা কিন্তু এখানে আসে নাই, তবে প্রশাসন থেকে আমাদের আশ্বস্ত করেছে যে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহযোগিতা দেওয়া হবে। এখানকার মানুষের সব থেকে বড় যে কষ্ট সেটা হচ্ছে সুপেয় পানি, স্যানিটেশন এবং রাস্তাঘাট বা বাচ্চাদের যে স্কুল প্রতিষ্ঠা যাওয়ার যে সমস্যা এগুলো তো রয়ে গিয়েছে। পাশাপাশি আমি একটু বলে রাখতে চাই যে এই যে বেড়িবাঁধটা, এই বেড়িবাঁধটা একটু দুর্বল বেড়িবাঁধ। এই বেড়িবাঁধটা কিন্তু আগেই ঝুঁকিপূর্ণ ছিল। এখানকার স্থানীয়রা অভিযোগ করেছে যে রিমেল ঘূর্ণিঝড়ের আগেই এটা ঝুঁকিপূর্ণ ছিল, কিন্তু এখানকার যারা জনপ্রতিনিধি তারা কিন্তু এই বিষয়টা আমলে নেয়নি, যার কারণে কিন্তু এই বেড়িবাঁধটা ভেঙে গ্রামগুলো প্লাবিত হয়েছে। এবং তারা যেটা বলেছে যে এখানকার পানি উন্নয়ন বোর্ডেরও কিন্তু অসহযোগিতা আছে বলে তারা জানিয়েছে। খুলনার পাইকগাছা উপজেলা থেকে রিমেল পরবর্তী ছিল এটা আমার কাছে সর্বশেষ সংবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন দেশ জনপদ লাইভ। চলছে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা। খবর জানাতে সিরাজগঞ্জ থেকে সাইমউদ্দিন এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। প্রথমেই যুক্ত হচ্ছে সাইমের কাছে। সাইম, উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা কেমন চলছে, এই বিষয়ে প্রার্থী ও ভোটাররা কি বলছেন?
লিনিয়া, আপনাকে ধন্যবাদ। আসলে চতুর্থ দফায় সিরাজগঞ্জের 2টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সিরাজগঞ্জ কামারখন্দ এবং কামারখন্দ উপজেলা এবং রায়গঞ্জ উপজেলা। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কামারখন্দ উপজেলা। কামারখন্দ উপজেলাটি আসলে মাত্র 4টি ইউনিয়ন নিয়ে গঠিত এবং এখানকার ভোটার সংখ্যা রয়েছেন 1,21,000-এর মতো। আর এখানে যে চেয়ারম্যান প্রার্থীরা রয়েছেন তা মাত্র 5 জন চেয়ারম্যান প্রার্থী, 4 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সকাল থেকে আসলে প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু আসলে চতুর্থ দফার যে নির্বাচনী প্রচার প্রচারণা তারা আসলে জনগণের মাঝে যাচ্ছেন এবং তাদের মাঝে যে ভোট প্রার্থনা করছেন এবং অন্যান্য যে প্রতিশ্রুতি, তারা কিন্তু আসলে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এই মানুষের পাশে থাকার চেষ্টা করছেন। আমরা প্রায় অনেকের সাথে কথা বলেছি যারা ভোটার রয়েছেন, তারা আসলে চায় যে আসলে কামারখন্দ অথবা রায়গঞ্জ যে উপজেলার মানুষজন রয়েছে তারা চায় আসলে যে উপজেলার যে উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর যে উন্নয়ন, সেই উন্নয়নগুলো যেন তারা করতে পারে। সেই জন্যই আসলে তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং উপজেলার উন্নয়নের জন্য আসলে তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। আসলে আমাদের সাথে একজন কামারখন্দ উপজেলার চেয়ারম্যান প্রার্থী রয়েছেন, আমরা একটু জানতে চাই আসলে আপনি আপনার পক্ষে থাকবেন এবং আপনাকে চেয়ারম্যান হিসাবে বেছে নেবেন। অ্যাকচুয়ালি আমি জনগণের জন্য ইতিপূর্বে যে ধরনের কাজগুলা করছি, আমি যদিও কোনো দলের সাথে জড়িত ছিলাম না, কিন্তু আমাদের ফ্যামিলিগত ব্যক্তিগত উদ্যোগে আমাদের অনেক প্রতিষ্ঠানই আমরা চালাইছি এবং আমাদের অনেক সহযোগিতা আছে জনগণের মাঝে। এবং আমি সেই সুবাদে আমি চাচ্ছি যে জনগণও আমাকে ভালোবাসে এবং জনগণের মধ্যে আমি মিশে যেতে চাচ্ছি এবং জনগণের যে তৃণমূল পর্যায়ের যে জনগণ যারা আছে, বঞ্চিত আছে, আসলে তাদের ভাগ্য পরিবর্তন করার জন্যই আমি আসলে নির্বাচনে আসছি। আপনার আসলে কেন, মানে আপনি আসলে এই কামারখন্দের মানুষের জন্য আপনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে আসলে কি করতে চান? কামারখন্দের কিভাবে উন্নয়ন অথবা জনগণের মাঝে কিভাবে উন্নয়নটি আপনি আসলে ত্বরান্বিত করতে পারবেন? কামারখন্দ উপজেলার আসলে জনগণ অনেকভাবে বঞ্চিত আছে। তো এখানে তার মধ্যে যেমন আমাদের কামারখন্দ উপজেলা একটা আসলে শিল্প নগরী বলা চলে, এটা পুরোটাই। কারণ এখানে হিসাব করে দেখবেন, এখানে বাংলাদেশের শিল্প নগরী যেখানে যে জায়গাগুলো আছে তার মধ্যে এই যে বিশেষ করে কামারখন্দ উপজেলায় অনেকগুলো গ্রাম আছে যে গ্রামে অনেকগুলো তাঁত শিল্প রয়েছে। আর এই শিল্পগুলো আপনারা দেখবেন বিশেষ করে প্রত্যেকটা গ্রামে ঢুকলে দেখবেন যে এক একটা গ্রামে অন্তত হাজার হাজার শিল্প কারখানা আছে। আর এই শিল্প কারখানাগুলা মানুষ অনেকভাবে এরা বঞ্চিত। এদের স্বাবলম্বী হওয়ার জন্য যে টাকা প্রয়োজন, যে অর্থের প্রয়োজন, এটা কেউ যোগান দেওয়ার মতো বা এদের পাশে থাকার মতো কেউ নাই। এই হিসাবে আমি চাচ্ছি যে এই শিল্পগুলার রাস্তা হবে এবং বাংলাদেশ সরকার যেভাবে উন্নয়ন করতে চাচ্ছে, সারা দেশে উন্নয়ন হচ্ছে, কিন্তু আমি ওইভাবে আমার এলাকায় এরকম উন্নয়ন নাই। যার ফলে আমি চাচ্ছি যে আমি জনগণের পাশে থেকে জনগণের সার্বিক সহযোগিতা করব এবং বিশেষ করে যে এই যে শিল্পনগরী এটা বলা চলে, কিন্তু এটা আসলে দেখা যাচ্ছে না। কিন্তু আপনি যদি গ্রামের মধ্যে ঢোকেন তাহলে দেখবেন হাজার হাজার ইন্ডাস্ট্রি। এই জন্য এখানে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান। তো এই কর্মসংস্থানের কোনো শেষ নাই। এখানে হিসাব করলে আপনি লক্ষ লক্ষ লোক কর্মসংস্থান এখানে রয়েছে। এই জন্য আমি ইনশাল্লাহ ওনাদের সাথে কাজ করতে চাচ্ছি এবং আমার দৃঢ় বিশ্বাস ওনারা আমার ভালোবাসেন এবং পছন্দ করে। আমি 100% আশাবাদী যে ওনারা আমার উপর আস্থা রাখতে পারতেছে এবং আমাকে ওনারা নির্বাচিত হওয়ার জন্য তুমুলভাবে ওনারা চেষ্টা করতেছেন। ধন্যবাদ আপনাকে। এছাড়াও কিন্তু কামারখন্দ ছাড়াও কিন্তু সিরাজগঞ্জে আরেকটি যে উপজেলা রয়েছে রায়গঞ্জ উপজেলা, সেটিতেও কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে চতুর্থ ধাপের। সেখানে কিন্তু 4 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 4 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। সেখানে সেই রায়গঞ্জ উপজেলাটি কিন্তু আসলে 9টি ইউনিয়ন এবং 1টি পৌরসভা নিয়ে গঠিত এবং সেখানে ভোটার রয়েছেন প্রায় 2,61,000-এর মতো। আমরা এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ সিরাজগঞ্জ থেকে। আমরা যেতে চাই আসলে রংপুরে, সেখানে আমাদের সহকর্মী রফিকুল ইসলাম রয়েছেন। আমরা জানতে চাই সেখানকার নির্বাচনের পরিবেশ কেমন এবং কি দেখছেন আসলে তিনি। রংপুরে একটু বিষয় জানিয়ে রাখি যে চতুর্থ ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে রংপুরের 2টি উপজেলা, একটা রংপুরের বদরগঞ্জ আর একটি তারাগঞ্জ, 2টি উপজেলা
চতুর্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই মুহূর্তে রয়েছে রংপুরের বদরগঞ্জ উপজেলায়। আমি যদি একটু আপনাকে তথ্য দিয়ে রাখি, রংপুরের 10টি একটি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ভোটার রয়েছেন 2,43,108 জন, 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলা যে নানাভাবে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন। তো আমরা এই নিয়ে কথা বলতে তৌফিকুর চৌধুরী অর্থাৎ পলিন চৌধুরী নামে তিনি পরিচিত। আমরা তার কাছে জানতে চাই যে তিনি ভোটারদের কাছে কেমন করছে, আপনি নির্বাচিত হলে কি কি করতে চান? ধন্যবাদ। আমি আপনাদের যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছি, আমি ছাত্রলীগ এখন যুবলীগের আহ্বায়ক। আমার 10টি ইউনিয়ন এবং আমার একটি সংগঠন আছে এবং আমার অনেক নেতাকর্মী এই নির্বাচন করতে এসে এবং রাজনীতি করতে এসে আমার অনেক নেতাকর্মী এবং শুভাকাঙ্ক্ষী আমারও হয়েছে। আমি তাদের মাধ্যমে আমি ভোটার ভাইদের কাছে যাচ্ছি, বোনদের কাছে যাচ্ছি, আমি অনেক 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 সাড়া পাচ্ছি। কারণ আসলে 10টি বছর যে ভদ্রলোক চেয়ারম্যান করেছে এখানে, আমার মনে হয় তার বদরগঞ্জের কোনো ভোটার ভাই এবং বন্ধুর সঙ্গে তার কোনো যোগাযোগ নাই এবং তাকে দিয়ে কোনো উন্নয়ন বদরগঞ্জ উপজেলা পরিষদে হয়নি। তো এই কারণেই আসলে তার কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা চাচ্ছেন একটি পরিবর্তন। এই পরিবর্তনের মাধ্যমে বদরগঞ্জ উপজেলা একটি সুন্দর এবং ডিজিটাল উপজেলা, এই কারণেই তারা আমাকে বেছে নিচ্ছে। অবশ্যই অভিযোগ আছে। আপনারা জানেন যে বদরগঞ্জ উপজেলা এই নির্বাচনে হস্তক্ষেপ করছেন এবং তিনি বিভিন্ন ভাবে অবৈধভাবে তিনি ইউনিয়নে ভোটার আইডি কার্ড নিয়ে তারা তাদের মোবাইল নাম্বার নিয়ে তাদেরকে ভোটার ভাইদেরকে বলছেন যে তাদেরকে ভোটের আগেই তাদেরকে সরকারিভাবে তাদের এই অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, সিরাজগঞ্জ ও রংপুর থেকে সহকর্মীরা জানাচ্ছিলেন উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে বিস্তারিত। দেখছেন দেশ জনপদ লাইভ। বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছে পঞ্চগড়ে কৃষকরা। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুজ্জামান বাবু। এবার বোরো ধানের ফলন কেমন হয়েছে জেলায়, এই বিষয়টি জানাবেন, আর কি বলছেন কৃষকরা? ধন্যবাদ লিনিয়া। আপনি জানেন যে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় মানেই হচ্ছে এখানে আসলে ভারী কলকারখানা না থাকার কারণেই কিন্তু আসলে অধিকাংশ লোক কিন্তু আসলে কৃষি কাজের উপর নির্ভরশীল। বিশেষ করে বোরো এবং আমন এই দুটি ধানের উপর নির্ভর করে কিন্তু এখানকার কৃষকেরা। এবারে কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে এবারে ফলন কিন্তু আসলে বাম্পার ফলন হয়েছে বলে কৃষকেরা আমাকে জানিয়েছে। প্রতি বিঘাতে প্রায় 35 থেকে 40 মণ পেয়েছেন বলে এরকম কথা আমাকে জানিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আমি কথা বলেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আমাকে যেমনটি জানিয়েছে যে আসলে এবারে 33,600 হেক্টর জমিতে কিন্তু আসলে বড় চাষাবাদ হয়েছে। যেই কারণে কিন্তু এবারে পোকার আক্রমণ তেমন না থাকার কারণেই কিন্তু আসলে কৃষকের যে কাঙ্ক্ষিত ফসল, যে আশার ফসল, সেই আশার ফসল কিন্তু অনেকটা বেড়ে গেছে। অর্থাৎ 40 মণের কাছাকাছি কিন্তু প্রত্যেকটি বিঘায় অর্থাৎ 33 শতকে পেয়েছে। আমরা কথা বলবো একজন কৃষকের সাথে। আপনার কাছে জানতে চাই যে এবারে ফলন
ফলন কিরকম এবং দাম কিরকম বাজার? আল্লাহর রহমতে ফলন ভালো, 30-35-40 মণ করে আসতেছে বিঘায়, কিন্তু ধানের দাম কম। আজকে আমি ধান বিক্রি করে আসলাম 840 টাকা মণ ধরে। দামের অত্যন্ত কম দাম। আমাদের এই যে লেবারের দাম এবং যেটা খরচপাতি হয়েছে, খুব লস হচ্ছে আমাদের, ধানের দামটা খুব কম। আমরা শুনছিলাম যে আসলে একজন কৃষকের মুখে যে আসলে কৃষক বলছিলেন যে আসলে এবারে বাজার দর কিন্তু আসলে তেমন থাকলেও আর কি কিন্তু সহনীয় পর্যায়ে নয়। লোকসান না হলেও যে লাভের যে মুখের দেখা, সেই লাভের মুখ কিন্তু আসলে তারা দেখতে পাচ্ছে না এরকম কথা কিন্তু আসলে একজন কৃষক আমাকে বর্তমানে জানালেন। আবার আমরা কথা বলবো একজন লেবারের সাথে। আপনার সাথে কথা বলতে চাই যে এবারে কত বিঘা, মানে 1 বিঘা জমিতে কত টাকা নিচ্ছেন? এবার 1 বিঘা জমিতে 25 থেকে 3000 টাকা পর্যন্ত বিঘা কাটছে আগে। এখন বৃষ্টির কারণে দামটা একটু বাড়ায় চাইতেছে কৃষকের কাছ থেকে। কৃষক তো দিচ্ছে না, ধানের দাম কম, তার জন্য কৃষক ধানের দাম বেশি, বিঘা বেশি দিচ্ছে না। আমরা তখন কি করব? প্রতি জিনিসের দাম বেশি, এখন আমরা কি করব? কৃষক তো দাম দিচ্ছে না, বিঘা 2500-3000 টাকার উপরে দিচ্ছে না, আমাদের হাজিরার দাম কম পড়তেছে, এখন আমরা কি করব? আমরা শুনছিলাম লিনিয়া যে আসলে পঞ্চগড়ের কৃষকরা যেমন হতাশের কথা বলছে, সাধারণ যারা লেবার রয়েছে অর্থাৎ শ্রমিক রয়েছে তারাও কিন্তু আসলে তাদের দুঃখের কথা বলছে। অর্থাৎ এখানে যদি বলি যে আসলে শ্রমিক এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু একে অপরকে বলছে যে আসলে কৃষক বলছে যে লেবারের দাম অনেক বেশি, পারিশ্রমিক বেশি, কীটনাশকের দাম বেশি, যেই কারণে তাদের যে উৎপাদন খরচ সেই উৎপাদন খরচ কিন্তু অনেকাংশে বেড়ে গেছে। আবার এদিকে কিন্তু আসলে শ্রমিকের যে প্রতি বিঘা 33 শতকে সেটি কিনতে হচ্ছে প্রায় 4000 থেকে 3000, কেউ 2500 থেকে 3000 এরকম দরে কিন্তু আসলে জায়গা ভেদে কিন্তু শ্রমিকের দর কিন্তু একক রকম। আমরা বাজারে খবর নিয়েছি, বাজারের অবস্থা কিন্তু আসলে যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, আজকে কিন্তু বাজারের অবস্থা কিন্তু কিছুটা নিম্নমুখী। অর্থাৎ বাজারে কিন্তু প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 820 টাকা থেকে 840 টাকা। যে গত হাটে কিন্তু আসলে আমরা দেখেছি যে পঞ্চগড়ের নগরকুমারী হাটে, সেই নগরকুমারী হাটে আমরা খোঁজ নিয়েছি, সেখানে 880 টাকা থেকে প্রায় 860 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু অর্থাৎ আবহাওয়ার যদি পরিবর্তন হয়, অর্থাৎ আকাশ যদি মেঘলা থাকে বা বৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আসলে একটা সিন্ডিকেটে পরিণত হয়। ব্যবসায়ীরা একটা সিন্ডিকেট করে দাম কমিয়ে রাখে বলে এরকম একটি। অর্থাৎ এই পঞ্চগড়ে যে কৃষি আবাদ হয়, অর্থাৎ ধান, গম, ভুট্টা, সরিষা, তার মধ্যে অন্যতম কিন্তু আসলে এই ধান উৎপাদন না হলে আসলে কৃষকের মাথায় কিন্তু হাত পড়ে যায়। এই অবস্থা হচ্ছে কৃষকের অবস্থা গিয়ে দাঁড়িয়েছে। এখন তারা বলছে যে আসলে এলএসডিতে আসলে তারা সরাসরি ধান দিতে পারছেন না, কারণ কৃষকের ধান নিতে গেলে নানান বাহানা দিয়ে কিন্তু যে এলএসডি গুদামের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু বলছে যে আসলে এই ধান কাঁচা রয়েছে, শুকনো নয়, এবং নানা অজুহাতে কালচে রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু আসলে নানা অজুহাতে তাদেরকে ফিরিয়ে দেয়। এই ঝামেলা থেকে পরিত্রাণ পেতে কিন্তু আসলে আমরা দেখেছি যে আসলে তারা এই হাটে বাজারে, অর্থাৎ দাম যদি কমও হয় তারপরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে এই ধান তারা বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছে। বাজারে গিয়ে আসলে ভ্যানের খরচ, লেবার খরচ, সব কিছু খরচ মিলে কিন্তু আসলে যে ধান 820 থেকে 840 টাকা এই দরে কিন্তু আসলে কৃষকের খুব একটা যে লাভ হচ্ছে তা নয়। অর্থাৎ এখানে কৃষকরা বলছে যে আসলে ধানের দামটা যদি সরকার আরেকটু বৃদ্ধি করে, অর্থাৎ বাজার যদি নিয়মিত মনিটরিং করে, অর্থাৎ সিন্ডিকেটের হাত যদি টেনে ধরে, তাহলে কিন্তু এই বাজার আরো উদ্যোগামী হবে বলে এরকম কথা বলছে সাধারণ কৃষকরা। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। লিনিয়া বাবু, ধন্যবাদ আপনাকে। দর্শক, বোরো ধানের ফলন নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মী বাবুর কাছ থেকে। দেখছেন দেশ জনপদ লাইভ।
বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার ইসলাম। চলে যাচ্ছি সেখানে। মাঝহার, আপনি তো জানিয়েছিলেন ছুটির দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে। এই যে বাজারের এত পরিস্থিতি, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে আমরা আপনাকে বাজারের কথা বলছিলাম। আপনি জানেন যে আজকে ছুটির দিনে সকাল থেকে বাজারগুলোতে ভিড় লেগে আছে, কিন্তু আসলেও যে সবচেয়ে বাজারে এসে মানুষ যেটা সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ছে সেটি হচ্ছে যেভাবে পণ্যের দাম বাড়ছে। আপনি জানেন যে ব্যবসায়ীরা কারণ হিসাবে দাঁড় করাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালের পরে সব ধরনের পণ্যের সরবরাহ কমে গেছে। এগুলো আসলে অজুহাতকে তারা কেন্দ্র করে নানা ধরনের পণ্যের দাম বাড়াচ্ছেন, এবং এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমরা সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছে, যেভাবে বাজার দর একের পর এক কোনো কারণ ছাড়া বাড়ছে, তাতে তারা রীতিমতো নাজেহাল এবং তারা ক্লান্ত। বাচ্চাদের পড়াশোনা বা সব মিলিয়ে তাদের যে খরচ, সেই খরচ কিন্তু বেড়েই চলছে। এরপরে যখন তারা বাজারে আসেন, তারা এসে আরও এক ধরনের অস্বস্তিতে পড়েন। আপনি জানেন যে এই মুহূর্তে আসি আপনি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে এই মুহূর্তে মৌসুমি ফলের একটা সৃজন, এবং সারা বাংলাদেশে কিন্তু সব জায়গাতে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। কিন্তু মৌসুমি ফল পাওয়া গেলেও এই মৌসুমি ফল কিন্তু সাধারণ মানুষের নাগালের বাহিরে। সাধারণ মানুষ আসছেন, ফল দেখছেন, হয়তোবা পরিবারের চাপে বা ছেলে মেয়েদের কথা চিন্তা করে তারা তাদের আবদার মেটাতে রাজধানীর ফলের বাজারে আসছেন, কিন্তু এসে এখানে তারা যা দেখছেন রীতিমতো ভয়াবহ অবস্থা। সৃজনের সময় যদি আমি আপনাকে হিমসাগর বা কেবল আমের কথা বলি, কোনো আমি কিন্তু 100 টাকার নিচে না, অর্থাৎ মানবেদে 100 থেকে 200 টাকা কেজি আম বিক্রি হচ্ছে। সবচেয়ে ভয়াবহ যেখানে অবস্থা, আপনি জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয়, এবং সেই লিচুর জন্য বিখ্যাত হচ্ছে দিনাজপুর জেলা। কিন্তু রাজধানীর বাজারগুলোতে আপনি জেনে সত্যি আশ্চর্য হবেন, একটি লিচুর দাম 10 থেকে 12 টাকা, অর্থাৎ 1000 থেকে 1200 টাকা লিচু বিক্রি হচ্ছে। আবার কিছু লিচু 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ সবচেয়ে ভালো মানের লিচুটা কিন্তু 1000 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ সেই হিসাবে একটি লিচুর দাম 10 টাকা। আপনি জানেন যে একটি লিচুর দাম যদি 10 টাকা হয়, তাহলে সাধারণ মানুষের নিশ্চয়ই সেই লিচু খাওয়ার মতো সক্ষমতা সবার নেই। এবং মানুষ আসছে, আমরা যারা ফল কিনতে আসছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে অনেক আশা নিয়ে এসেছিলেন বাচ্চার আবদার মেটানোর জন্য, কিন্তু এসে এখানে তারা 1টা 2টা বা অনেকে আমরা 5টা লিচু কিনতে দেখেছি শুধুমাত্র পরিবারের আবদার মেটানোর জন্য। আমি যদি আপনাকে জামের কথা বলি, যে জাম অর্থাৎ এই সময় সৃজন একটা জাম, সেই জামের কেজি 250 থেকে 300 টাকা। এবং এই যে এগুলো ন্যাচারালি হয়, যে জিনিসগুলো ন্যাচারালি হয়, যেখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, সেখানেও কিন্তু সেই জিনিসগুলোর দাম বেড়েই চলছে। এবং কাঁঠালের বাজারে আমরা দেখলাম কাঁঠালের দামও, কোনো কাঁঠালই সবচেয়ে ছোট্ট যে কাঁঠালটা, সেই কাঁঠালটার দামও 100 টাকা। এবং আমি যদি আপনাকে আনারসের কথা বলি, যে এটা মানুষের একটা 12 মাসে একটি ফল, সেই আনারসের দাম কিন্তু সর্বনিম্ন যে ছোট যে আনারসগুলো, তারও দামও জোড়া 100 টাকা, অর্থাৎ 50 টাকা, এবং মানবাদে 70 থেকে 80 টাকাও আছে। এই যে মানুষের যে আমিষ বা মানুষের যে ছেলে মেয়েদের আবদার মেটানোর জন্য যখন তারা বাজারে আসছেন, একই সাথে তারা দ্রব্যমূল্যের বাজারে গিয়ে যেমন হতাশ হচ্ছেন, এবং সন্তানদের আমিষ বা তাদের আবদার মেটানোর যখন তারা মৌসুমি ফলের বাজারে আসছেন, সেখানে এসে তাদেরকে দুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে। এবং আমাদেরকে কয়েকজন গার্ডিয়ান বলেছে, ভাই লজ্জার কথা বলতো, আমাদের খুবই লজ্জা হয় যে আমরা যখন কোনো কিছু না নিয়ে পরিবারের কাছে ফিরে যাই, তখন পরিবারের কাছেও কিন্তু তাদেরকে ছোট হতে হচ্ছে। অর্থাৎ মানুষের অভিযোগের শেষ নেই। বিশেষ করে দ্রব্যমূল্যের বাজার সম্পর্কে মানুষের যে অভিযোগ, সেটি কিন্তু একের পর এক বেড়েই চলছে, এবং কোনো কিছুই যেন কমার কোনো লক্ষণ নেই। আপনি জানেন যে বর্তমান সরকার যখন নির্বাচনে আসে, নির্বাচনে তাদের প্রধান ইশতেহার ছিল যে তারা দ্রব্যমূল্যের দাম কমাবে। সেই দ্রব্যমূল্যের দাম কিন্তু তারা এখনো কমাতে পারে নাই। অর্থাৎ ব্যবসায়ী সমাজের কাছে সরকারের জন্য জিম্মি হয়ে গেছে। মানুষের খুব কিন্তু চরম আকারে পৌঁছেছে, এবং মানুষ অনেকেই অনেক কথা বলার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে তাদের হতাশার যে জায়গা, এই হতাশায় তাদের কথা বলে কোনো লাভ হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের সাথেও তারা কথা বলতে চান না, কারণ তাদের অভিযোগ, আপনারা আমাদের কথা নেন, কিন্তু সেই কথার কোনো ফলাফল পাওয়া যায় না। তারা কথা নেয়, তারা সরকারের কাছে যে দাবি জানিয়েছে, তারা উন্নয়নের আগে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ চান, এবং বাজারে এসে মানুষদের একটু স্বস্তিতে থাকতে পারে, সেটা কিন্তু তাদের প্রধান চাওয়া। এবং একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত, এবং বেশি করে বাজারে মনিটরিং সেল বাড়ানো উচিত। এবং যারা মূলত, আমরা খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, খুচরা বিক্রেতারা যে অভিযোগটা করেছেন, সেটা আড়তদার বা বিশেষ একটা শ্রেণী, যারা সাধারণ মানুষকে জিম্মি করার জন্য
পরিমাণের চেয়ে বেশি পণ্য তারা হচ্ছে স্টক করে রেখে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলছে এবং এই জিম্মি দশা থেকে যারা খুচরা বিক্রেতা তারাও রক্ষা চান এবং একই সাথে তাদের এই বেশি দামে জিনিস বিক্রি করতে গিয়ে কিন্তু ক্রেতাদের সাথে তাদের ঝগড়াও করতে হচ্ছে। আমরা সকালবেলা রাজধানীর মোহাম্মদপুর বাজারে একটা ছোট ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ঝগড়াও দেখেছি এবং এই যে প্রতিদিনের পরিস্থিতি কিন্তু এটা, অর্থাৎ সাধারণ মানুষের চাওয়া হচ্ছে এই দ্রব্যমূল্য বা হচ্ছে মৌসুমী যে ফল সব ধরনের জিনিস থেকে তারা হচ্ছে তাদের চাওয়া যে তারা এই জিনিসগুলো সরকার হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে যেন বাজারে এসে আবার পরিবারের কাছে অর্থাৎ তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে বাজার এবং মৌসুমী ফল সম্পর্কের সর্বশেষ তথ্য। নেরিয়া। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। শাকসবজি ও মাছ মাংস সহ কাঁচা বাজারের দরদাম নিয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন AKM নাজিম। নাজিম, শাকসবজি ও মাছ মাংসের বাজার দর এখন কেমন দেখছেন? আজকে তো ছুটির দিন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামের যে বাজারে মাছ মাংস থেকে শুরু করে অন্য যেসব তরিতরকারি সবগুলো আসলে সপ্তাহের তুলনায় প্রতি কেজি আসলে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা রয়েছি আসলে কাজবাড়ি কাঁচা বাজারে। এখানে যতগুলো সবজি রয়েছে, বিশেষ করে আলু, পটল, সিম, ঢেঁড়স, কদু থেকে শুরু করে যতগুলো সবজি রয়েছে সবগুলো আসলে সবজির দাম বাড়তে দিকে, কারণ এখানে আসলে 100 টাকার নিচে সবজি বা খুব দুশোর কারণে যতগুলো সবজি প্রতিগুলো সবজি আসলে 50 থেকে 60 টাকার উপরে। কারণ এখানে আলু মানভেদে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা। পাশাপাশি পেঁপে, গাজর, বেগুন, করলা, পটল এইসব পণ্য আসলে 60 থেকে 65 টাকা, আবার অনেকগুলো মানভেদে 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন বাজারে হয়তো ঘূর্ণিঝড়ের কারণে কিছুটা সরবরাহ ঘাটতি, সেই কারণে হয়তো জিনিসের দাম বাড়তি। তবে আমরা যেটা জেনেছি আসলে এগুলো কিছু ব্যবসায়ী এসব কাঁচা তরকারি কৃত্রিম সংকট তৈরি করে আসলে তারা দাম বাড়িয়ে থাকে, কারণ চট্টগ্রামের বাজারগুলোতে যেই দাম বাড়ার যে সংস্কৃতি দাঁড়িয়েছে সেগুলো আসলে কমতির কোনো লক্ষণ নেই, কারণ এগুলোর দাম খালি বাড়তে থাকে। প্রায় সময় আমরা বাজারে আসলে দেখি, আমরা সকালে এখানে এসে দেখেছি আসলে বাজারে ভোক্তার সাথে এবং ক্রেতার সাধারণ যে বাঘ বিধানটা সেটি লেগে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাজারে আসলে মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি মানভেদে এখানে 300 টাকার নিচে কোনো ধরনের মাছ এখানে নেই, কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, মৃগেল, কালীবাউস থেকে শুরু করে অন্যান্য যেসব মাছ আছে সবগুলো দাম আসলে বাড়তে দিকে, কারণ এখানে যে পাঙ্গাস মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 200 থেকে 280 টাকা পর্যন্ত, পাশাপাশি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 300 টাকা পর্যন্ত। আর অন্যান্য যেসব সামুদ্রিক মাছ রয়েছে সবগুলো মাছ আসলে বাড়তির দিকে, কারণ এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে অন্যান্য মাছ 1000 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই, আর যেগুলো বড় মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে এই যে মাছ মাংসের দাম বাড়তে দিকে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এগুলোর দাম বাড়তির কারণে সাধারণ যে যারা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে যে নাবিশ্বাস তৈরি হয়েছে সেটি আসলে বাড়ছে। কারণ তারা বলছেন যে আমরা এসে যেসব ক্রেতা সাধারণের সাথে কথা বলছি তারা বলছেন যে তাদের যে নিত্য প্রয়োজনীয় দাম বাড়তির দিকে সেই পণ্য যে বাড়তিছে সেটা আসলে কোনো ধরনের কোনোভাবে দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ হচ্ছে তাদের যে ক্রয় ক্ষমতা সেটি আসলে বাইরে চলে যাচ্ছে, কারণ জিনিসের দাম দিন দিন বেড়ে চলেছে, কারণ ইনকামের চাইতে খরচ অনেক বেশি। তারা বলছেন তাদের যে বেতন বা যে তারা যে টাকা পাচ্ছে সেটার চাইতে জিনিসপত্রের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে, কারণ আমরা দেখেছি পেঁয়াজ এখানে মানভেদে বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 80 টাকা পর্যন্ত, রসুন, আদা থেকে শুরু করে সবগুলো আসলে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আর হচ্ছে যে কাঁচামরিচ, এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার উপরে, কারণ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাঁচামরিচ আপনার কেজি প্রতি প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আর মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম আসলে বাড়তির দিকে। তবে কাজদেউরি এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এখানে মাছ মাংসের দাম আসলে একটু বাড়তি থাকে, কারণ এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে অন্যান্য যেসব মাছ রয়েছে সবগুলো মাছ বাড়তির দিকে, কারণ এখানকার যে দাম সেটি আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন সেই ভোক্তার আসলে ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। আর হচ্ছে যে ব্রয়লার মুরগি থেকে শুরু করে সোনালী মুরগি, গরুর মাংস এবং খাসির মাংস অন্যান্য যেসব মাংস রয়েছে সেগুলোর দাম আসলে এখানে 1000 টাকার নিচে কোনো ধরনের মাংস নেই, কারণ এগুলো প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে।
তাই আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এইসবের আসলে দাম নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ লোক দেখানো যেসব অভিযান চলছে সেসব অভিযান না করে আসলে কঠোর বাজার মনিটরিং প্রয়োজন। কারণ বাজার মনিটরিং করা না গেলে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহু করে বাড়ছে সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটি বিষয় যে সামনে যেহেতু পবিত্র কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে বাজারের যে দাম সেই দামটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। আর এখানে আমরা এসে দেখি শুটকির যে বাজারের শুটকির থেকে শুরু করে যত ধরনের শুটকি রয়েছে সবগুলো শুটকি আসলে দাম বাড়তে দিকে, কারণ এখানে 800 থেকে 1000 টাকার নিচে কোনো ধরনের শুটকি নেই, কোনো ধরনের শুটকি এখানে এই বাজারে নেই। কারণ এখানে চিংড়ি শুটকি, লোটা শুটকি, চুরি শুটকি সহ শুরু করে অন্যান্য যেসব শুটকি রয়েছে সবগুলো শুটকি আসলে 800 থেকে 1000 টাকার নিচে কেজি প্রতি কোনো ধরনের শুটকি এই বাজারে পাওয়া যায় না। পাশাপাশি হচ্ছে যে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে যেসব সবজি আসলে চট্টগ্রামে প্রবেশ করে সেসব সবজি আসলে কৃষকরা ন্যায্য দাম পায় না বলে একটি অভিযোগ রয়েছে, কারণ ওখানে ওরা কৃষকদের থেকে কম টাকা দিয়ে কিনে এসে আসলে তারা বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজারে যে জিনিসপত্রের দাম উদ্যোগকে সেটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ হচ্ছে যে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সাধারণ মানুষের ক্ষমতার দিন যে বের চলে সেটি আরো বাইরে চলে যাবে। তাই বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, নয়তো সাধারণ মানুষের যে নাবিশ্বাস সেটি আরো বাড়বে। এই ছিল বাজার থেকে নিয়ে আমাদের কাছে। নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজিম। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।